স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। দিনের প্রধান দুটি খবর। প্রধানমন্ত্রী তার ভারত সফরের উপরে আজকে প্রেস কনফারেন্স করেছেন। প্রেস কনফারেন্সে তিনি তুলে ধরেছেন তার সফরের বিস্তারিত, বলেছেন প্রীতি এবং সৌহার্দ্যের সম্পর্কের ভিত্তিতে তারা ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন এবং একই সঙ্গে সমতা এবং শ্রদ্ধার ভিত্তিতে দুদের সামনে তাদের সামনে যে দ্বিপক্ষীয় বিষয় আছে, সহযোগিতার বিষয়, সেগুলো এগিয়ে নেবে। এখানে কিছু প্রশ্ন উত্তর তিনি নিয়েছেন, প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং রাজনৈতিক বিষয়ে আজকে নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে সাধারণ নির্বাচনে, তার ভিত্তিতে একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক, সেটি তিনি চান। এটি তার দলের চাওয়া। তবে কোনো দল যদি নির্বাচনে না আসে, অংশগ্রহণ না করে, আওয়ামী লীগের সেখানে কিছুই করার নেই। সেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য। তো ভারত সফরের বিষয়ে এই অধিকাংশ প্রশ্নে তিনি জবাব দিয়েছেন। এছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে যে আজকে নির্বাচন কমিশনের যে খবরটি, সেটি নিয়ে আমরা আজকে আলাপ করব। সেখানে ইলেকশন কমিশন বলেছেন যে সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে বলেছেন যে 2023 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে 24 জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা একটি সম্ভাব্য একটা ধারণা তারা দিয়েছেন। এবং বলা হয়েছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে তাদের এই চিন্তাভাবনাগুলো আছে এবং যে আস্থা সংকট আছে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করার বিষয়ে, সেটি নিয়ে তারা কাজ করবেন এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করতে চায়। আজকে এই আলোচনাগুলোই, এই দুটো বিষয় আলোচনা আমরা করব। স্টুডিওতে অনেকদিন পরে দুজন অতিথিকে পেয়েছি সশরীরে। স্বাগত জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন, সিনিয়র ফেলো, SIPG বেসরকারি বিশ্ববিদ্যালয় NSU। স্বাগত আপনাকে। রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব হুমায়ুন কবির। স্বাগত আপনাকে। স্যার, আপনার কাছ থেকে শুরু করি। প্রধানমন্ত্রী তার যে কোনো ভিজিটের পরে একটা প্রেস কনফারেন্স করেন। স্বাভাবিকভাবে ভারত সফরের উপর এটা অনেক গুরুত্ব পেয়েছে। সবার আগ্রহ অবশ্যই সেদিকে আছে, যদিও ইতিমধ্যে আমরা জয়েন্ট স্টেটমেন্ট পেয়েছি, কি হয়েছে সেটাও আমরা জানি মোরলেস। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে একটা সম্মানজনকভাবে দুদেশ তার সম্পর্ক এগিয়ে নিতে চায় এবং প্রাপ্তির ব্যাপারটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার ওনার দৃষ্টিতে। এটা আপনি কিভাবে দেখছেন? কি পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখছেন না নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখছেন? হাফ ফুল না হাফ এমটি, এইভাবেই তিনি বিষয়টা বলার চেষ্টা করেছেন। স্যার, আপনি বিস্তারিত জানেন, উনিও ওই প্রেস কনফারেন্সে 2 পাতা 3 পাতার বক্তব্যে উনি তুলে ধরেছেন। বিশেষ একটা বিষয় এসছে যে যেটি খুব জোরালোভাবে আমরা জয়েন্ট স্টেটমেন্টে পাইনি, যে ভারতীয় মিডিয়া এবং ইন্ডিয়ান হাই কমিশনার বলেছেন দরাইস্বামী যে আমরা সেখানে সমস্ত ট্রান্সশিপমেন্টের সুবিধাটা পাচ্ছে বাংলাদেশ তৃতীয় দেশে রপ্তানি করার ক্ষেত্রে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাইরে থেকে ঘুরে এলে তিনি একটা প্রেস কনফারেন্স করেন, এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। এতে করে তিনি কি ভাবছেন সেটা যেমন জানা যায়, একই সাথে আমাদের সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করতে পারেন এবং তার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে তিনি তার মতামত দেন। এটা আমি মনে করি যে ইটস এ গুড প্র্যাকটিস। তো সেই দিক থেকে এটা একটা ভালো, এবং ভারত যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রতিবেশী এবং ভারতের সাথে যেহেতু সম্পর্কটা বহুমাত্রিক, কিছু অংশে ইমোশন রিয়েলিটি মিক্স হয়ে থাকে, কাজে সেই প্রেক্ষাপট থেকে তিনি অনেকগুলো বিষয় স্পষ্ট করেছেন এবং উনি যে কথাটা বলছেন যে ওনার দৃষ্টিতে সেটা নিশ্চয়ই সৌহার্দ্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপযোগ, এটাই তিনি মনে করেন এবং করেন বলেই গত 10-12 বছর ধরে কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্কের আপনি যদি বলেন একটা গতি প্রকৃতি পরিবর্তন হয়েছে। ইন্টেন্সিটি, বা আমরা যদি ইন্টেন্সিটি বলবো না, আমি বলবো যে ব্যাপ্তি যদি দেখি, তাহলে সেখানে কিন্তু বড় ধরনের একটা ব্যাপ্তি ঘটেছে। এখন উনি যেটা বললেন, নিশ্চয়ই আমরা এটা বুঝতে পারি যে দুই দেশের নেতৃবৃন্দ পর্যায়ে কিন্তু একটা বেশ ভালো সম্পর্ক, মোটামুটি আমি বলতে পারি উষ্ণ সম্পর্কই আছে কিন্তু, এবং সেটা দুই পক্ষের সফর বিনিময় যেটা হয় এবং এর মধ্য দিয়ে তারা যেভাবে একে অপরের সাথে আদান প্রদান বা ভাব বিনিময় করেন, তাতে এই জিনিসটা কিন্তু মোটামুটি বোঝা যায়, এটা স্পষ্ট। এখন কথা হলো যে আমরা যখন দুই দেশের সম্পর্কের কথা বলি, তখন এটা একটা উপাদান। দুই দেশের নেতৃবৃন্দের মধ্যে যদি যোগাযোগ, বোঝাপড়াটা ভালো থাকে, তাহলে সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার কাজটা সহজ হয়। কিন্তু তারপরেও যে জিনিসটা থাকে, সেটা যদি ইংরেজিতে বলে যে ডেভিল ইন দ্য ডিটেইল, সেটা কীরকম হয়, সেই জায়গাটা কিন্তু
আমরা যারা পেশাগতভাবে কাজ করি আমরা সেই দিকটাতে একটু বুঝবার চেষ্টা করি। তো কাজেই সেই জায়গাটা আপনি যেটা বললেন যে আসলে এবারের 2-3টা বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এমনিতেই 7টা এমইও হয়েছে, কিছু উদ্বোধন হয়েছে, এগুলো তো আমরা জানি এবং এটা খুব আউটস্ট্যান্ডিং নতুন কোনো জিনিস না এবং আমি মনে করি যে এটা খুব একটা রুটিন ধরনের বিষয়। আর এই যে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, এটাকেও আমি কিন্তু একটা রুটিন কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখি। কারণ ভারতীয় প্রধানমন্ত্রী এসছেন, উনি যাবেন, এটাই প্রত্যাশিত বিষয় এবং তাই হয়েছে এই ক্ষেত্রে। তবে যেহেতু প্রধানমন্ত্রী পর্যায়ের বিষয়, যেহেতু সরকার প্রধান পর্যায়ে, এখানে অনেকগুলো সবগুলো বিষয় আলোচনার মধ্যে আসতে পারে। 2-3টা বিষয় আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে যে কানেক্টিভিটি নিয়ে বেশ আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে অনেকগুলি, যেমন নেপাল ভুটানে ট্রানজিটের কথা বলা রেল যোগাযোগ এবং আন্তঃসীমান্ত ট্রানজিটের কথা। এখন আমার কাছে একটা জিনিস আমি এখনো জানি না, এটা আমরা জানতে আগ্রহী, যে বাংলাদেশি ট্রাক ঢাকা থেকে কাঠমান্ডু যেতে পারবে কিনা বা ভুটান যেতে পারবে কিনা। কেন পারবে না? হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে সেই জায়গাটায় এটা প্রোটোকলটা কি, আমি আগ্রহী। কারণ নেপালের সাথে এমনি ট্রানজিট 77 সাল থেকেই আছে আমাদের, ভুটানের সাথেও 82 সালের পর থেকে ট্রানজিট, এক ধরনের ট্রানজিট আছে। তো এখন এখানে নতুন জিনিসটা কি যোগ হলো, এটা একটুখানি জানতে আমি আগ্রহী এবং সেটা হয়ে থাকলে এটা ভালো এবং এটা আমরা চাই যে সিমলেস মুভমেন্টটা হোক। কারণ এটাই কিন্তু শুধু বাংলাদেশ ভারত না, বাংলাদেশ 2010 সাল থেকে কিন্তু এই ভারতের সাথে আমাদের এই মানে কানেক্টিভিটিতে যে বড় ধরনের পরিবর্তন, তার একটা কনসেপচুয়াল ফ্রেমটা হচ্ছে কিন্তু ওপেন রিজিওনালিজম, অর্থাৎ খোলা আঞ্চলিকতা। এই ধারণার ভিত্তিতে কিন্তু আমরা মংলা এবং চট্টগ্রাম ব্যবহারের জন্য ভারতকে দিয়েছি, নেপালকে দিয়েছি, ভুটানকে দিয়েছি। সেই ভিত্তিতে কিন্তু BBINটাও 15 সালে হয়েছে। তো কাজে এই কনসেপ্ট যদি আমি ধরে নিই, তাহলে আমরা যেখানে 10 সালে শুরু করেছিলাম সেখান থেকে এখন কোথায় আসলাম। তো এটা আমরা বিস্তৃত প্রেক্ষাপটে ভারত এবং ভারতের বাইরে আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য বা কানেক্টিভিটিতে যেতে চাই। এখন সেই জায়গাটায় ভারত বলছে আমরা তৃতীয় দেশে দেবে। এখন সেটা ভারতের বন্দর আমরা ব্যবহার করতে পারি, ভালো কথা, কিন্তু এটা সুযোগ তৈরি হলো। এখন ব্যবসায়ীরা বলতে পারবেন যে তারা কতটা ব্যবহার করতে। কারণ বাংলাদেশ কিন্তু আমরা ইতিমধ্যে কলম্বো এবং সিঙ্গাপুরের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যটা করি এবং ভারতীয় বন্দর আমরা 1-2বার বোধহয় আমরা সাম্প্রতিককালে আমি জেনেছি, সেটা হলো মুম্বাই বন্দর ব্যবহার করা হয়েছে, কিন্তু খুব বেশি ব্যবহার হয় না। এখন এটা ব্যবহারের প্রোটোকলটা কি, তার উপর নির্ভর করে এটা কতটা কাজে লাগে। ডক্টর এম সাখাওয়াত হোসেন, আমরা আসলে ভারতের বাংলাদেশের সম্পর্কটা কি শুধুমাত্র এই মানে বাইল্যাটারাল যে ডিসিশনস এবং ডিসকাশনগুলোর মধ্যে দিয়ে বিশ্লেষণ করব, নাকি এর আলাদা কোনো গুরুত্ব আছে? মানে আমরা যখন বলি তখন দেখেন যে ইরিটেন্সগুলো সবার আগে চলে আসে। কি দুই দেশের সম্পর্ক, যেহেতু ভারত আমাদের একটা মেজর নেইবার, আমরা সবসময় কি ইরিটেন্সগুলো কি হাইলাইটেড হবে নাকি এন্টার গেমার আসবে আলোচনার মধ্যে? এখন আমি যতটুকু ইন্টারন্যাশনাল পলিটিক্স বা রিলেশনশিপ যতটুকু বুঝি, প্রবলেমটা হলো যে জিওগ্রাফিক্যালি আমরা আমাদের জিওগ্রাফি চেঞ্জ করতে পারছি না। ইন্ডিয়া ইজ দি অনলি কান্ট্রি, আমি বলবো দি অনলি কান্ট্রি যেটা আমাদেরকে সারাউন্ড করে আছে। সামান্য কিছু মিয়ানমারের সাথে আছে, তারপরে তো ওপেন সি, ইভেন ওপেন সি আমরা যেটা বলি বে অফ বেঙ্গল, এটাও কিন্তু আপনি যদি দেখেন যে ভারতের বিশাখাপত্তনম আর পোর্ট ব্লেয়ার লাইনটা দেখেন, তাহলে আমরা কিন্তু মোটামুটি আমার মতে উই আর অলমোস্ট ল্যান্ডলকড। তো সেই জায়গাতে আমাদের সাথে ইন্ডিয়ার একটা যে রিলেশন, ভারতের যে রিলেশন, এটা কখনোই আমাদের মতো ছোট দেশ একটা বড় দেশের সাথে বৈরিভাবাপন্ন থাকার কোনো কারণ নেই, সম্ভাবনাও নেই, কারণও নেই। কারণ আমাদের এমন কোনো ডিসপিউট নেই যেই ডিসপিউটে ধরেন আমরা টেরিটোরিয়াল ডিসপিউটের মধ্যে আছি। কিন্তু মেরিটাইম আমরা করেছি, এলবি আমরা করেছি, মেরিটাইম ল্যান্ড বাউন্ডারি আমরা করেছি। হ্যাঁ, টেরিটোরিয়াল কোনো আমাদের এমন, আর ল্যান্ড বাউন্ডারি দুইটা, একটা এদিকে একটা ছিটমহল, ওইদিকে ছিটমহল, এগুলো কিছুই না। উই ডোন্ট হ্যাভ এ মেজর প্রবলেম যেটা ধরেন ভারতের অন্যান্য নেইবার, বড় নেইবারদের সাথে আছে, ইভেন নেপালের সাথেও আছে। এবং আমাদের সাথে যে রিলেশনশিপটা, ওটা প্লাস মাইনাস যে সরকারই আসছে প্রায় ভালোই ছিল, খারাপ ছিল না। তো কোনো এক সময় একটু ইরিটেন্ট ছিল, বাট দ্যাট ইজ ওকে, এরকম হয়ে থাকে নেইবারিং কান্ট্রিগুলোর মধ্যে। তো কাজে আমাদের সাথে যে ইন্ডিয়ান যে সম্পর্ক, ম্যান টু ম্যান সম্পর্ক বা পিপুলস টু পিপুল সম্পর্ক, সেই হিসাবে আমাদের সম্পর্ক ভালো থাকতেই হবে, থাকবেই। আমি মানে ওই
বাউন্ডারি সম্পর্কে কথা বলছি। তবে হ্যাঁ, আপনি যদি এখন জিও পলিটিক্যাল বিষয়টি দেখেন, এখন বিশ্বের যে পরিবর্তনগুলো আমরা দেখছি, একটা এমন একটি পাওয়ারের রাইজ হচ্ছে যেটা ইউরোপ অ্যাবজর্ব করতে পারছে না বা ওয়েস্ট অ্যাবজর্ব করতে পারছে না। তার সাথে এই উপমহাদেশের সবার সম্পর্ক একরকম নয়, এবং আমরাও মোটামুটি আমরা একটা ব্যালেন্স সম্পর্ক রেখে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সেখানেও সমস্যা কিছু না কিছু আছে। এই জায়গাগুলোতে ভারতের যে কনসার্ন এবং আমাদের যে কনসার্ন, এই জায়গাতে মিলছে না। তো সেই জায়গাগুলোতে যাতে অ্যামিকেবল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, এটাই মনে করি যে সবচেয়ে বড় পাওনা। আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, সেখানে হয়তো এগুলো নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে। তো আমি রাইজ অফ চায়নার কথা বলছি। আমরা চায়না বাদ দিতে পারছি না, নট পসিবল। জি, আমরা ভারতকেও মানে বাদ দিয়ে আবার চায়নার সাথেও যেতে পারছি না। যেটা বললাম যে জিও, না আপনি তো একদম কিন অবজারভার। প্রধানমন্ত্রী আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে আমাদের ওনার এই টার্মে মানে সময়কালে উনি যেই সম্পর্কটি রচনা করেছেন বিভিন্ন দেশের সঙ্গে, বিশেষ করে প্রতিবেশী বা ডিস্ট্যান্ট প্রতিবেশীর সঙ্গে, কারোর প্রতি উনি খুব বায়াস না, উনি সবার প্রতি একটা ফ্রেন্ডলি রিলেশন। সেই জায়গাতে আসছি, হুমায়ুন কবির এক্সপার্ট অন ইট। এখন পর্যন্ত আমরা বা সরকার বলি বা আমরা বলি, আমাদের পলিটিক্যাল পিপল বলেন, এখন পর্যন্ত আমরা একটা ব্যালেন্স মেনটেন করে আসছি। আমরা এখনও কোনো জোট বা কারোর এগেনস্টে কোনো এক ধরনের অ্যালায়েন্স এর মধ্যে আমরা এখন পর্যন্ত যাইনি। আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা তো হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কাজে আমরা আমাদের স্বার্থ অনুযায়ী আমরা চাচ্ছি না যে আমাদের বড় নেইবার, আরেকটা তো নেইবার না হলেও বেশি দূরের লোক নয়, এবং নিউ সুপার পাওয়ার, এতে কোনো সন্দেহ নেই। এখানে একটা ফ্রিকশন হবেই। সেই ফ্রিকশনের মধ্যে যাতে আমরা না পড়ি, এটা আমার মনে হয় যে বর্তমান সরকারের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এক্সপার্ট বলতে পারবেন। স্যার, বিরতির মধ্যে দুইজনের কাছে ছোট করে জানবো, এটা তো জিও স্ট্র্যাটেজিক বা জিও পলিটিক্যাল ইস্যুসগুলো বললেন, কানেক্টিভিটি বললেন বা ইকোনমিক রিলেশন বললেন, আমি একটু অভ্যন্তরীণ পলিটিক্যাল ইমপ্লিকেশনসটা একটু যদি জানতে চাই স্যারের কাছে আগে শুনিয়ে তারপর আপনার কাছে যাবো। না, আমরা এখানে শাখাওয়াত ভাই যেটা বললেন, আমি ওনার সাথে একমত। একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের এখানে যে সরকারই থাকে বা রাজনৈতিক দলগুলো যদি বলেন, আমাদের ভারত ছাড়া, ভারতের সাথেও কিন্তু বিএনপির সময়তে বিএনপি অনেক কথা বলেছে, কিন্তু পরিবর্তন করেনি। কিন্তু আমি নিজে যেহেতু দক্ষিণ এশিয়াতে কাজ করেছি, অনেক সময় আমি এই যে ইস্যুসগুলো যেমন রিভিউ এসছে, আমি নির্দেশনা, প্রধানমন্ত্রী বলেছেন যে প্রেসিডেন্ট জিয়ার সময়ে সব পণ্যে শুল্ক ছাড় দিয়ে দিয়েছেন না। এটা আমি একটা কথা বলি, এটা আমি একটা লিখেওছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের স্বার্থের আঙ্গিকটা মাথায় রেখেই আমরা সম্পর্ক নির্ধারণ করি। আসলে বাংলাদেশের সম্পর্ক কিন্তু আমাদের সবগুলো দেশের সাথেই সম্পর্কের নির্ণায়ক হচ্ছে আমার প্রয়োজন, এবং আমরা খুব মডেস্ট, যেটা শাখাওয়াত ভাই বলছিলেন। আমরা অবজেক্টিভে দেখতে ভেরি মডেস্ট, আমরা কোনো এম্বিশিয়াস ফরেন পলিসি রান করাই না। কাজে আমরা আমাদের মধ্যে যে বাকযুদ্ধ, যে কথা চালাচালি, এগুলো কথা অভ্যন্তরীণ রাজনীতিবিদরা তো সেটা নিয়ে চালাচালি করবেনি তাদের, কারণ তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, তো সেই হিসাবে সেটা তারা, কিন্তু রিয়ালিটি কিছু নাই, খুব বদলায় না। বড় দেশ হিসাবে তাদের জেস্চার বা তাদের যেটা বলছি বারবার যে সমমর্যাদা, সমতা, শ্রদ্ধা, ওই জায়গার মধ্যে কি কোনো আছে পরিবর্তন আছে, কিন্তু যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, এই এখনকার সম্পর্ক নিয়ে, কানেক্টিভিটি নিয়ে বলছি। ভারত আমাদেরকে প্রায় $8 বিলিয়ন মতো এলওসি, লাইন অফ ক্রেডিট দিয়েছে। খুব মজার ব্যাপার, গত 10 বছরে আপনি জানেন 16% না 17% ডিসবার্সমেন্ট হয়েছে। তাইলে দাঁড়ালোটা কি, যে আপনি এত কিছু বলছেন, 8 বিলিয়ন বলছেন, 16, তার মধ্যে 16% যদি আপনার, তার অর্থ হচ্ছে ওই দিকেও ক্যাপাসিটি নেই, আমার দিকেও ক্যাপাসিটি নেই। কাজে আমার এসপিরেশনস অনেক থাকে, কিন্তু আমার ক্যাপাসিটির জায়গায় আমি কিন্তু লিমিটেড, ম্যানুভারেবিলিটি আমার খুব লিমিটেড। রাজনৈতিক বিরোধ আছে বা সুবিধা ফায়দা নেওয়া না নেওয়া ভারতকে রিলেট করে, এটা কিন্তু অনেকদিন ধরেই চলছে, আমাদের রাজনীতি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু এমনিতে যদি আপনি ভারতের দিকে তাকান, তাদের যে গিভিং মেন্টালিটি, বা আমরা ইন্ডিয়ান মিডিয়ার দিকে তাকালেও দেখি যে অনেক বিষয়ে রেসিপ্রোকেটেড না। আমরা যতটা স্মল কম্পেয়ারিং টু ইন্ডিয়া, স্মল নেইবার হিসেবে তাদের কনসার্ন এলিভিয়েট করেছি, তাদের যতটুকু করার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করেছি, সেটা কতটা আপনি
তাদের? দেখুন, একটা কথা, ইন্টারন্যাশনাল রিলেশনস একটা বিষয় আছে, নোবডি গিভস এনিথিং জাস্ট লাইক দ্যাট উইদাউট ন্যাশনাল ইন্টারেস্ট। আপনার কোনো দেশই, আপনি যেই দেশের নামই করুন না কেন, উইদাউট ন্যাশনাল ইন্টারেস্ট কোনো দেশ বড় ধরনের কোনো ছাড় দেবে না। আমি যদি বলি যে ভারতকে আমাদেরকে তিস্তার পানি আমাদের বন্ধুত্বের জন্য দিয়ে দেবে, দিতে পারবে? পারবে না, যতই বলি না কেন। কারণ তার তিস্তার পানি বিভিন্ন রাজ্যের প্রয়োজন আছে, তার ইন্টারনাল যে বিষয়টি ওয়েস্ট বেঙ্গলের প্রয়োজন আছে। বিজেপি গভর্নমেন্ট কোনো রিস্ক নিতে পারবে না ওয়েস্ট বেঙ্গল ভিজাভি ওয়েস্ট বেঙ্গল, কারণ পলিটিক্যাল তাদের বিষয় আছে। কাজে সেই জায়গায় আমরা কী করবো? সেই জায়গায় আমাদের নিজেদের চিন্তা ভাবনা করতে হবে, হাউ উই ডু ইট। সেটাও যদি ভারতের কোনো সমস্যা থাকে তাকে বুঝাইতে হবে যে আমরা করছি বিকজ অফ আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমরা আমাদের লাইফলাইন, আমার লাইফলাইন যদি তোমরা না পারো, তোমাদের প্রবলেমটা আমরা বুঝতে পারছি, সো উই আর ডুইং ইট দ্য ওয়ে উই ক্যান, মানে যেভাবে আমরা করতে পারি। কাজে এখানে কিন্তু আমি যদি মনে করি যে একেবারে আমি বলবো আর ব্ল্যাঙ্ক থেকে চলে আসবে, এটা কোনো দেশের সাথে কোনো দেশের সম্পর্কে এভাবে হয় না। ইটস অলওয়েজ সামওয়্যার গিভ অ্যান্ড টেক। এখন কথা হলো যে বড় দেশ যখন হয় তখন তার ফ্যাক্টর ইনফ্লুয়েন্স একটা বড় থাকে। হ্যাঁ, তো সেই জায়গাতে তার কাছ থেকে আমি কতখানি আদায় করার মতো ক্ষমতা আমার আছে, বোথ, আমি পলিটিক্যাল বাদ দিলাম, আমার 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 ইকোনমিক শক্তি, আমার জিও স্ট্র্যাটেজিক শক্তি, সেটার উপর ডিপেন্ড করবে যে আমি কতখানি দিতে পারি। কিন্তু তাই বলে আমি মনে করি না যে ইন্ডিয়া আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, অত্যন্ত ভালো সম্পর্ক। তার মানে যে তারটা বাদ দিয়ে আপনি আমাকে দিবে বা আমাকে অ্যাপিস করবে, আমার আমি তাই মনে করি না। তো এইখানে যেমন এবারও প্রধানমন্ত্রীর অনেক প্রচেষ্টা থাকা সত্ত্বেও তিনি মমতা ব্যানার্জিকেও ডাকলেন যে তিস্তা নিয়ে হয়তো আলাপ করার জন্য, কিন্তু যে কারণেই হোক মমতা ব্যানার্জি যায়নি, উনি বলছেন তাকে যেতে দেওয়া হয়নি। এইটাও আমি বুঝতে পারি না। একজন চিফ মিনিস্টার যেতে চাইবে দেশের রাজধানীতে, তাকে বাধা দিবে, এটা আমার বোধগম্য হয় না। যেমন এই প্রসঙ্গে যদি বলি, ধরেন আপনি তিস্তা বিষয়ে বারবার যে পশ্চিমবঙ্গ, মমতা, ওয়েস্ট বেঙ্গল, এটার উপরে মানে দোষারোপের মতো আর কি, যে আমরা করতে পারছি না ওদের কারণে। ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ম্যান্ডেট নেই। শুনেন, ওই যে বললাম ইন্টারনাল পলিটিক্স, এখন বিজেপির সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে হাউ টু গেট হোল্ড অফ ওয়েস্ট বেঙ্গল। গতবার চেষ্টা করেছে, অনেকটা এগিয়ে গেছে, এখনও তাই চেষ্টা করছে। তো সবার তো ইন্টারনাল পলিটিক্সের ব্যাপার আছে, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। মানে আপনি ধরুন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে রিলেশনশিপ, এর ভেতর একটা ইন্টারনাল পলিটিক্স আছে। আমি যদি এই কথা বলি যে ভারতের সাথে ইদানিং অন্যান্য নেইবারদের রিলেশন খুব ভালো যাচ্ছে না, ইনক্লুডিং ভুটানের কথা বাদই দিলাম, নেপাল তো একটা খুব ইম্পর্টেন্ট, জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট লোকেশন। বাংলাদেশের সাথে খুব ভালো রিলেশন, বাংলাদেশের সাথে এমন কোনো কিছু ঘটনা ঘটেনি যাতে এখন আমাদের ইন্টারনাল পলিটিক্সে ভারতকে নিয়ে কথাবার্তা হয়, এটা হয় ওইটা, দ্যাট ইজ ইন্টারনাল পলিটিক্স। কিন্তু আমাদের দেশের যেটা বললাম যে সরকারই আসছে, এত বড় নেইবার এবং এইরকম সারাউন্ডেড বাই ইন্ডিয়া, আমরা তাদের সাথে ভালো সম্পর্ক ছাড়া আমাদের কোনো উপায় নেই। দুটি জায়গায় আমি মনে করি, জানি না প্রধানমন্ত্রী কথা বলেছেন কিনা আর ভারতের কী রিয়াকশন ছিল। একটা তো তিস্তা নিয়ে কথা হয়নি, বোঝা যাচ্ছে যে কোনো কথা হয়নি। আমাদের এখন সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি এবং হতে যাচ্ছি, অত্যন্ত কমপ্লিকেটেড একটা সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি, দ্যাট ইজ মিয়ানমার বাংলাদেশ রিলেশন। অত্যন্ত কমপ্লিকেটেড রিলেশনশিপের মধ্যে পড়তে যাচ্ছি, কারণ মিয়ানমার, কোনো বিশ্লেষণ বলছেন যে এটা নিয়ে এত অস্থির হওয়ার কিছু আমি জানি না, হয়তো আমি খুবই অজ্ঞ, ওই বিশ্লেষকদের সাথে আমি একমত হতে পারলাম না। আপনার প্রতিনিয়ত প্রভোক হচ্ছে, প্রতিনিয়তই গোলাগুলি হচ্ছে, এবং স্টেটমেন্ট প্লাস মাইনাস অফ মিয়ানমার, যে 6টা দেশ বোধ হয় না, 6টা দেশের মধ্যে আমাদের সবচেয়ে খারাপ সম্পর্ক একটা দেশের সাথে, এবং ইট হ্যাজ হিস্টোরিক্যাল রিজনস। তো সেই জায়গাতে এই যে প্রভোকেশন হচ্ছে, এই যে গোলাগুলি হচ্ছে, ইত্যাদি হচ্ছে, হাউ এজ এ সভরেন স্টেট ইউ আর গোইং টু রিয়াক্ট? হ্যাঁ, এবং এটা যে আরও বেশি হবে না, এই গ্যারান্টি কে দিয়েছে আপনাকে? দেয়ারফোর মানে আমাদের যে বড় কনসার্ন, সেই কনসার্নও কিন্তু অ্যাড্রেস হয়নি। কারণ ভারত এমন একটা দেশ যার যথেষ্ট ইনফ্লুয়েন্স তার নেইবারিং কান্ট্রিগুলোতে আছে,
সেখানেও কিন্তু আমরা খুব একটা আশ্বাস বা জি কোনো কিছু পাইনি। তো এই দুটো জায়গায় ডেফিনেটলি যেটা নিয়ে মানুষের মনের মধ্যে এক ধরনের কি বলবো মানে প্রশ্ন বা আশঙ্কার জায়গা প্রশ্ন আছে। আশঙ্কা আছে। স্যার একটা বিষয় সেটা হচ্ছে যে এগুলো খুব প্রকাশ্যে আলোচনা মানে কি মাঠের আলোচনায় আছে, কিন্তু হয়তো আপনাদের মতো বিশ্লেষকের আলোচনার মধ্যে হয়তো অত সরাসরি উঠে আসে না। সামনে নির্বাচন, এই ভিজিটের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনার কাছে কি মনে হয় যে না ভারত অতীতে অন্ততপক্ষে মানে কি বলবো যে পারসেপশন অনুযায়ী বা আলোচনা অনুযায়ী দেখা যায় যে না দে হ্যাভ সিগনিফিকেন্স প্রেজেন্স অথবা ইনফ্লুয়েন্স অথবা কোনো না কোনোভাবে ভিজিটস বা এই পারসেপশনটা পলিটিক্যাল এরিনাতে আছে। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের আগের বছরে এই সফরটি সেরকমভাবে কি দেখার কোনো সুযোগ আছে কিনা? না, সেভাবে দেখি না, কিন্তু যেহেতু দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক, যেহেতু তাদের মধ্যে সম্পর্ক ভালো, খোলামেলা আলোচনা হয়, এই বিষয়টা আলোচিত হওয়াটা খুব আমার কাছে অপ্রত্যাশিত মনে হয় না। এবং এক্ষেত্রে ভারতের দিক থেকে আমরা তো 2014 সালে দেখেছি ভারতের ভূমিকা আছে। ভারত, আপনি সুজাতা সিং এর কথা বলছেন। এবং ভারত এই সরকারের সাথে বা এই সরকারের সময়তে বা ভারত বাংলাদেশ সম্পর্কের বিস্তৃতি ঘটেছে অনেক অনেক। খুব সঙ্গত কারণেই ভারত চাইবে যে এই কন্টিনিউটিটা থাকুক। এটা খুব কমন সেন্সের ব্যাপার, এটা খুব বড় কূটনীতির দরকার নেই। কাজে সেই জায়গায় কিন্তু এটাও আমি মনে করি যে ভারতের রাজনৈতিক চিন্তার গভীরতা বেশ ম্যাচিওর। ভারত বোঝে যে বাংলাদেশটা গুরুত্বটা কী, এবং আপনি লক্ষ্য করবেন প্রধানমন্ত্রী মোদি কিন্তু কথাটা বলেছেন যে ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের একটা বড় জায়গা হিসেবে তারা এটাকে গণ্য করে। তো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে বাংলাদেশ ইকোনমিক্যালি আমরা আগের চেয়ে আরো অনেক বেশি গেইনিং ইম্পর্টেন্স। ইয়েস, অ্যাবসলিউটলি, এবং সেটা গ্রোয়িং, এবং সেই গ্রোথটাকে ভারত মূল্য দেয়, কারণ ভারত জানে এখানে একটা ভালো মধ্যবিত্ত শ্রেণী তৈরি হচ্ছে যাদের সাথে ব্যবসা বাণিজ্য এবং ভারতের পণ্য বিক্রি করার জন্য একটা উপাদেয় জায়গা, কারণ পাশাপাশি খরচ কম, লোকদের তাড়াতাড়ি আনতে পারে, কাজে মার্কেট অ্যাক্সেস যদি বলেন সেদিক থেকে অনেক সুবিধাজনক, এবং ভারত এটা গুরুত্ব দেয়, এবং সেই গুরুত্বের কারণেই এখানে এক ধরনের স্টেবিলিটিকে তারা পছন্দ করবে, খুব স্বাভাবিক ব্যাপার। এবং সেই স্টেবিলিটি যদি আপনি বলেন দুটোভাবে হতে পারে, একটা হচ্ছে যে এখনকার যে ডিসপেন্সেশন আছে সেটা কন্টিনিউ করতে পারে, অথবা এই যেই আসুক সেই কন্টিনিউটিটা মেনটেন করলে তারা খুশি হবে। আপনি কিভাবে দেখেন? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। গত 2 বছরই ধরি, গত 2 বছর ভারতীয় ভিসা বন্ধ ছিল কোভিডের কারণে। যত দূর আমি জানি, পত্রপত্রিকা যেটা পড়েছি, কলকাতার বাজার বন্ধ ছিল। আমার পুরো নিউ মার্কেট আরও যে আশেপাশে যে অন্যান্য সুপার মার্কেটগুলো আছে এগুলো ওরা প্রকাশ্যে বলেছে যে আমাদের এখন দোকানপাট বন্ধ, বিকজ আমরা বাংলাদেশি বায়ারদের পাচ্ছি না, পার্টিকুলারলি রোজার মধ্যে, ঈদের আগে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি এইটুকুই বললাম যে কলকাতার যে ইকোনমি, কলকাতার ইকোনমি, আমি পুরো ভারতের কথা বলছেন না? হ্যাঁ, ভারতের কথা বলছি। এখন নর্থ ইস্টার্ন ইকোনমি পুরোটাই তো কলকাতার ইকোনমি শুধুমাত্র এই বাংলাদেশ থেকে 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ লোক যে যেত, এবং তারা যে খরচ করতো, আপনি চিন্তা করেন, তারা যদি $100 করেও খরচ করতো তাহলে কত আপনার প্রবলেমেটিক হয়ে যেত। ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয় নিয়ে আসলে আলোচনা চলতেই থাকবে। আর একটু প্রসঙ্গটা পাল্টিয়ে ফেলি। আজকে ইলেকশন কমিশনের যে ঘোষণাটা এলো, এক ধরনের একটা রোড ম্যাপের বিষয়ে তারা বলেছেন 23 সালের ডিসেম্বরে শেষ সপ্তাহ থেকে 24 জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের হবে, এরকম একটা রোড ম্যাপ। তো এখানে তারা বলতে যাচ্ছেন যে আস্থা সংকট কাটিয়ে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে চায় কমিশন, এবং নির্বাচন ইভিএমের ব্যবহার নিয়ে ভিন্নমত আছে। ইভিএম ছাড়া নির্বাচন ঝুঁকিপূর্ণ হবে, আর 300 আসনে ব্যালট হলে একাধিক দিনে ভোট করার কথাও ভাবছে নির্বাচন কমিশন। আপনি সাবেক নির্বাচন কমিশন, দেখেন, ইলেকশন কমিশনের কতগুলো চ্যালেঞ্জ তারা বললো, 19টা চ্যালেঞ্জ। 19টা মোটেও চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ হলো একটাই, সেই চ্যালেঞ্জ হলো তাদের গ্রহণযোগ্যতা, লোকের কি ফেথ তাদের উপর আছে। দ্বিতীয় নম্বর যে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট, যে সরকারি দলের আবার সরকারের যে এলিমেন্ট যাদেরকে দিয়ে ইলেকশন করাবে তাদের ম্যানেজমেন্ট, এবং বড় ধরনের, আমি 19টির ভিতরে যাচ্ছি না। এবং থার্ড যেটা, সেটা আমি মনে করি তাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন ডিউরিং ইলেকশন। এই 3টা জায়গায় যদি তারা
কিছু করতে পারে তাহলে সেটা অনেক আগের থেকে করতে হবে। সেটা আপনি নির্বাচন করব তখন লোকে দেখবে আমি কীরকম করি না করি, এই পরিচয়গুলো কিন্তু আমরা এখন থেকেই পাবো। কিন্তু সকালটা আপনি কেমন দেখছেন? সকালটা আপনি যেমন, আমি একটা কথা বলি আপনাকে, আমি ঠিক জানি না, পত্রপত্রিকা পড়েছি, কালকে এটা নিয়ে এক জায়গায় আলোচনা হলো। সেটা হলো যে পত্রপত্রিকা পড়লাম যে গোয়েন্দা সংস্থাগুলো ইলেকশন কমিশন নাকি জানে না তারা নির্বাচন কমিশনের লোকজনের খবর নিচ্ছে না। প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন কনস্টিটিউশনালি অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, গোয়েন্দা সংস্থা সরকারের অঙ্গ, তারা খবর নিতেই পারে, তাতে কোনো ইয়ে নেই। কিন্তু ইলেকশন কমিশনে কে কার কোন দল করে, তার কে কি না করে এগুলো পত্রিকা দেখলাম। এটা আমি গোয়েন্দা সংস্থাকেও দোষ দিব না। কথা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ দ্য ইলেকশন কমিশন। তার নিজস্ব অফিসার যাদেরকে সে নিজে কন্ট্রোল করে, তার প্রমোশন, তার পোস্টিং, তার এভরিথিং মানে কন্ট্রোল বাই দ্য সেক্রেটারিয়েট, এবং সেক্রেটারিয়েট সেপারেট হয়ে গেছে। সেই জায়গাতে এইরকম ঘটনা ঘটলে যেটা হয়, নিজের কর্মচারীদের কনফিডেন্সটা তো পাওয়া যায় না যে আমাকে তো, আমি ওনার আন্ডারে চাকরি করছি, উনি আমাকে প্রোটেক্ট করতে পারছে না। তো সেই জায়গাতে আমি মনে করি সেই জায়গাতে এই যে আপনি বলছেন না আস্থার সংকট, আস্থাটা আসবে কোত্থেকে? আমি মুখে বললে তো না ভাই আমার উপর আস্থা রাখেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই যে ইলেকশনটা করবেন, ইলেকশনটা কনস্টিটিউশনে যেভাবে আছে, সেই জায়গাতে কতগুলো কি কি প্রতিবন্ধকতা, আমি পুলিশকে কি করবে না করবে ওটা হলো পরের কথা। সেই জায়গাতে তাদের প্রতিবন্ধকতা কি, এটাকে তারা ওয়ার্কআউট করেছে। হাউ উড দে নেগোশিয়েট? এটাকে সরকারের সাথে আলাপ আলোচনা করে নেগোশিয়েট করবে, না আইন পরিবর্তন করে নেগোশিয়েট করবে? সেটা একটা বড় চ্যালেঞ্জ। ইভিএম এর প্রসঙ্গটা, ইভিএম তো আমি ইভিএম নিয়ে বলতে আমার মুখ দিয়ে ফেলা বের হয়ে গেছে। হ্যাঁ, ওয়াই দে হ্যাভ টু গো ফর দিস ইভিএম, আমি এটা বুঝি না। আজকে তো বলো যে ইভিএম এর ব্যবহার নিয়ে ভিন্ন মত আছে, ইভিএম ছাড়া নির্বাচন ঝুঁকিপূর্ণ হবে। এটি আগে নির্বাচন হয় নাই, এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সবই ঝুঁকিপূর্ণ ছিল। এই ইভিএম এর সবচেয়ে বড় আমার ইভিএম নিয়ে, কারণ আমি ওয়ান অফ দি প্রপোনেন্ট অফ ইভিএম, কিন্তু এই ইভিএম নিয়ে লোকজন ভোট দিতে পারছে না। ফিঙ্গারপ্রিন্ট মেলাতে আপনার 5 থেকে 7 মিনিট লাগে বেশিরভাগ লোকের, শহরে হোক যেখানেই হোক। তারপরে আপনার এটা কোনো অডিট ট্রেল নাই। এটা যে আপনি কোনো কিছু হলে এটা যে আপনি চ্যালেঞ্জ করবেন, তার কোনো অডিট ট্রেল নাই। তার মানে এই যে 150টি জায়গায় 150টি তারা বলছে করবে, এই 150 ক্যান্ডিডেটের এক কপাল হলো ডিপেন্ডস অন হোয়াট ইভিএম সেজ, তারা চ্যালেঞ্জ করতে পারবে না। এগুলো তো বড় ধরনের একটা সমস্যা। ওই কালকে একজনকে যেন বলতে ছিল ইন্ডিয়াতে, আর ইন্ডিয়াতে তো এই সমস্যা ছিল বলেই সুপ্রিম কোর্ট চেঞ্জ করে দিয়েছে। আর আমরা এত সফিস্টিকেটেড যাওয়ার কি দরকার ছিল? আইডেন্টি কার্ড আছে আমাদের, ছবি সহ ভোটার তালিকা আছে, তারপরে এই ফিঙ্গারপ্রিন্ট মিলাইতে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে। একটু স্যারের কাছে আছি। তারা বারবারই বলছে যে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, কিন্তু আমরা বাস্তবতায় দেখছি যে গ্রহণযোগ্য নির্বাচন হবে তখনই যখন মানে সব প্লেয়াররা মাঠে খেলতে নামবে। তো মাঠে খেলার জন্যই তো প্রস্তুত না, এখন রেফারি সবাইকে ডাকছে, কিন্তু প্লেয়াররা তো না, পার্টিসিপেটিং প্লেয়ারদেরকে তো আমরা এখানে আরো একটা জিনিস আছে, সেটা হলো যে প্লেয়ারদের তো আসতে হবে সকলে, না খেলা জমবে কিভাবে? আর খালি মাঠে তো আর খেলা, দর্শক তো দরকার। কাজে আমার দর্শক যারা ভোটার তাদের দরকার। কাজে এখানে কিন্তু যেটা সাকাওয়াত বলছিলেন, আমি খুব সোজা সাদা মাটায় যেটা দেখি যে জনগণের অংশগ্রহণ, ভোটটা কি? ভোটটা হচ্ছে জনগণের কনসেন্ট দেয়া কোনো একটা দলকে বা কয়েকটা দলকে ক্ষমতা তাদের পক্ষ থেকে এটা চালাবার জন্যে। তো কাজে এখানে ড্রাইভার তো হচ্ছে জনগণ, যা ভোটাররা আসতে পারবে কিনা, তাদের আসবার জন্য উপযুক্ত জায়গা তৈরি হলো কিনা, তারপরে প্রশ্ন আসবে যে কে এই ম্যান্ডেটটা পেলেন। তো কাজে আমার কাছে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে যে মানুষ এখন তো ভোট দেয়ও না, দেওয়ার মতো উৎসাহ তাদের নাই। এখন এই মানুষ কীভাবে ভোট দিতে পারবে এটা আগে নিশ্চিত করতে হবে, তারপর দে উইল গিভ দেয়ার চয়েস, আমি একে ভোট দিই, ওকে ভোট দিই। এবং পুরো প্রক্রিয়াটাই হচ্ছে কনসেন্ট বেসড। কাজে কনসেন্ট মানে হচ্ছে দেয়ার মালিক হচ্ছে জনগণ। ওই কাজটা না করে তারা যখন এগুলো আলাপ করে, তো মনে হয় কি ঘোরার আগে গাড়ি জুড়ে দিচ্ছে তারা। সেটা আমি আমার মতটা দিলাম, এখন সেটা তাদের বিবেচনার বিষয়। কারণ এটা তো হচ্ছে
পুরো প্রক্রিয়াটা হচ্ছে যে গভর্নেন্সের জন্য আমি কাউকে আমার কনসেন্ট দেবো, এই তো প্রসেসটা। কাজে কে হবে কনসেন্টের উপর ডিপেন্ড করবে কে যাবে ক্ষমতায়। কাজে এই কনসেন্ট প্রসেসটা যদি আমার না থাকে তাহলে এই পুরো প্রসেসটার কোনো ভ্যালু তো থাকবে না, এবং ভ্যালু থাকবে না বলেই কিন্তু এখন বিভিন্ন নির্বাচনী প্রশ্ন আসে। আমি একটা কথা, আমার সাথে ওনাদের আলাপ হয়নি, তারা আমার কথা শুনবে কিনা তাও আমি জানি না, বাট আই এম নোবডি টু অ্যাডভাইস দেম। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই ইভিএম নিয়ে জেদাজেদের কি আছে? একটা সরকারি দল চাইতেই পারে, সরকারি দল তো বহুত কিছু চাইতে পারে। তাই বলে কি আমি, যেখানে আমাকে কনস্টিটিউশন বসিয়েছে টু ইউজ মাই জাজমেন্ট, আমি কেন এটা নিয়ে এখানে যে খুদগুলোর কথা বললাম, 1 নম্বর। 2 নম্বর, পলিটিক্যাল পার্টি, মেজর পলিটিক্যাল পার্টি যে ইলেকশনে আসতেই চাচ্ছে না, তার উপর আবার এটা আমি এজ ইলেকশন কমিশনার, আমি তো একটু জুড়ে দিই প্রশ্নটা। প্রধানমন্ত্রীর কথা থেকে, প্রেস কনফারেন্স থেকে ধার করে বলছি, উনি বলছেন যে সামনের দিনগুলা, বিশেষ করে আগামী বছর, তারপরে এগুলো কিন্তু অনেক দুর্দিন আসছে, অনেক কঠিন সময় আসছে, এবং উনি বারবার এই অ্যালার্মটা বাজাচ্ছেন। এইভাবে বাজাচ্ছেন যে আপনারা নিজের খাওয়া পড়া বা এগুলোর ব্যাপারে আরও সতর্ক হন, জায়গাটাকে খালি রাখবেন না, যেখানে আপনারা যা যেভাবে পারেন চাষবাস করেন, গাছগাছালি লাগান, এভাবে চলেন। তার মানে কি ইকোনমিক একটা ডিপ্রেশন অথবা রিসেশনের একটা আমরা তো আছি আছিও এটার মধ্যে দিয়ে। আমি প্রশ্ন রিলেট করার জন্য এটা বললাম। এখন উনি যে ইভিএম কেনার কথা বলছে ইলেকশন কমিশন, ইট রিকোয়ার্স হিউজ অ্যামাউন্ট অফ মানি। আমি পেপারে পড়লাম 10,000 crore, 10,000 কোটি টাকা লাগবে। তো শুধু ইভিএম কিনলে হবে না, ইভিএম কিনলে ওটাকে সংরক্ষণের যে সমস্ত জায়গা তৈরি করতে হবে, দোজ আর হাইলি স্কিল্ড জায়গা, মানে ডিহিউমিডিফায়ার লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, লোকজনকে প্রশিক্ষণ দিতে হবে। একটা ইভিএম বসে গেলে তখন আপনি কি করবেন? এটাকে তো রেকটিফাই করতে হবে। সেটা তো আমি কালকে বলছি, 10,000 crore টাকা যখন দেশের যারা দেশ পরিচালনা করছে তারা হিমশিম খাচ্ছে, প্রধানমন্ত্রী তো এমনি বলছেন না, নিশ্চয়ই তিনি দেখতেছেন। আজকে দেখলাম যে ফিক্স করেছে $109 না, $109 না কত, বাজারে তার চেয়ে বেশি। শুধু তাই না, আপনি জিনিসপত্রের দাম দেখেন, এটা কন্ট্রোলে আনা যাচ্ছে না। আর এই যে একটা ইউরোপের যুদ্ধ হচ্ছে, এটা যদি কেউ মনে করে কালকে থেমে যাবে, এখন তো মাত্র শীত আসতেছে, এই শীতে যে ইউরোপের কি কন্ডিশন হবে, সেটার যে একটা ইকোনমিক এফেক্ট আমাদের মতো দেশেও পড়বে, সেটা কিন্তু আমরা এখন আস্তে 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 দেখতেছি। এই যুদ্ধ কিন্তু আরও 2 বছর থামার মতো না, কারণ নোবডি ইজ গোয়িং টু গিভ আপ। এই পার্টও দিচ্ছে না, ওই পার্টও দিচ্ছে না। আপনি আজকেও একটা অ্যানাউন্সমেন্ট হলো যে আমেরিকা আরও প্রায় $400 কোটি ওয়েপন দিচ্ছে আপনার ইউক্রেনকে। এখানে তো শুধু ওয়েপন না, এখানে মার্সেনারিজ আর ফাইটিং। তো এইটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা যত দূরেই থাকি না কেন আমাদেরকেও কিন্তু টেনে ধরতেছে এখানে। আপনি আজকে দেখেন, আজকে কি আমরা ইচ্ছা করলে রাশিয়ার থেকে কম দামে তেল কিনতে পারছি? প্রধানমন্ত্রী একবার বললেন, এখন ওয়ে পাচ্ছি না যে আমরা কীভাবে কিনবো। তো এই জায়গাগুলোতে ডেফিনেটলি প্রত্যেকেরই চিন্তা করা উচিত যে এই সময় আমি আমার 10,000 কোটি টাকা খরচ করলে কি ডিভিডেন্ডটা দেবে। আই ডোন্ট নো, মানে আমি এটা বলতে পারবো না। জ্বালানির প্রসঙ্গে তো আমরা দেখেছি, আপনারা জানানো নিশ্চয় যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সঙ্গে G2G ভিত্তিতে আমরা তারা তেল সরবরাহ করবে, আমরা তালিকা করবে, ঠিক কতখানি করবে, ডিজেল করবে, হ্যাঁ কতখানি। শুধু তেল আনলে তো হবে না, আনুষঙ্গিক জিনিস তো আনতে হবে। আপনি মনে করেন যে ডিজেল আসলো, প্রাইস তো দিতে হবে আপনাকে, সেটা আমি জানি না কি আমরা বাংলা কারেন্সিতে দেবো না ইন্ডিয়ান কারেন্সি কনভার্টেবল দেবো, এটা তো উই ডোন্ট নো, অথবা ডলারে দিতে হবে। শুধু তেল দিলে তো হবে না। আমরা কোন জিনিসটা আমদানি না করছি, আমাকে একটা জিনিস বলেন যে আমরা এই জিনিসটা আমদানি করছি না। হয়তো কোর্স রাইস আমরা আমদানি করছি না, কিন্তু বাজারে ঢুকলে তো সব কিছুই আমদানি, পেঁয়াজ থেকে শুরু করে রসুন থেকে শুরু করে, রসুন আসতেছে চায়না থেকে, শুকনো মরিচ, এমনকি কিছুদিন হলেও তো আমাদেরকে ডিমও আনতে হতো। আমরা শেষের দিকে ওই যেহেতু নিত্য পণ্যের কথা উনি বললেন, এখানে চিনি, পেঁয়াজ, আদা, রসুন এগুলো মানে আমাদের খাদ্যদ্রব্য তো আমরা আনি, ভারত থেকেও আমরা আনি। তো এগুলো হঠাৎ আবার দেখা যায় যে যেমন পেঁয়াজের বেলা আমরা দেখেছি বন্ধ হয়ে যায়। তো বাংলাদেশকে যাতে আগাম বার্তা ভারত দেয় সে ব্যাপারে ভারত ব্যবস্থা নেবে বলছে।
এটা আপনি কিভাবে দেখছেন? এটা ইতিবাচক, কারণ এটা ভারতের ব্যবসার বিষয়, তো কাজে আগাম, কিন্তু ওখানে যে না, আগাম বার্তা তো ফ্রেশটা অনেক দেয়া সময় পাওয়া আছে যায় না। আগাম বার্তা এখন পেঁয়াজের সেটা বার্তা তারা কিন্তু বলেছে আমাদের প্রয়োজন মিটিয়ে তাদের হ্যাঁ, সেটা বলেছে, তাদের অভ্যন্তরীণ বাস্তব চাহিদা। অভ্যন্তরীণ চাহিদার বিষয়টা, এবং right. এটা কিন্তু একটা খুব স্ট্রং কোয়ালিফায়ার। Strong আমি qualifier। যে কোনো আমি সময় এটাকে যে এটা কোনো বাংলায় করলে দাঁড়ায় স্যার, নিশ্চয়ই আপনি তো ভালোভাবে পড়েছেন, আমি দর্শকের সুবিধার্থে বলছি যে আমাদের চাহিদা মেটানো। ইত্যাদি পণ্যের ওই ধান, গম, চিনি, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি পণ্যের অনুমানযোগ্য সরবরাহের জন্য ভারতকে বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন। ভারতের বিদ্যমান সরবরাহ ব্যবস্থার উপর ভিত্তি করে বাংলাদেশের অনুরোধগুলো ইতিবাচকভাবে পুনর্বিবেচনার পদক্ষেপ গ্রহণ করা হবে মর্মে আশ্বাস দেওয়া হয়েছে। ভারতের বিদ্যমান সরবরাহ ব্যবস্থা অ্যাবসলিউটলি ওর ডোমেস্টিক এটা রেখে, এবং চাহিদাটা রেখে। সেটা কিন্তু ওপেন, এটা মানে ওপেন টু ইন্টারপ্রিটেশন। না, এটা তো এটাই হওয়ার কথা আগে। কোভিডের সময় আমাদেরকে তারা, Vaccine-এর আমরা ভ্যাকসিনের জন্য আমরা তো এগ্রিমেন্ট সাইন করেছি, তারপর তো সেটা তাদের capacity প্রয়োজন, development-এর জন্য। হ্যাঁ, তারপরেও তারা দিতে পারেনি, এবং সেটা সমালোচনা আমরা যাই হয় সেটা হয়েছে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ দ্যাট প্রত্যেক দেশই তার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরেই তারা রপ্তানি করবে। কাজে এখানে কিন্তু আমরা আশা করি যে এটা পাবো, কারণ ভারতের তো বিক্রি করতে হবে, কাজে তারও প্রয়োজন আছে, আমারও কিনতে হবে, কাজে আমার এখানে একটা মিউচুয়ালিটি কিন্তু আছে। জি স্যার, রেল লিঙ্কের ব্যাপারে অনেকগুলো যোগাযোগ আমি দেখতেছি যে পুরনো লাইনগুলোকে আবার চালু করা, পুনঃসংযোগ স্থাপন করা, এগুলো তো ধরেন মানে আমাদের গ্রেটার কানেক্টিভিটির জন্য খুব ইতিবাচক সিদ্ধান্ত। আপনি কি মনে করেন? ঠিক আছে, মানে আমরা যখন এরকম রিলেশনশিপ রাখতে চাচ্ছি তাহলে সেই রেল লিঙ্কের কোনো অসুবিধা হচ্ছে না। আমার খালি একটাই কনসার্ন যে উই হ্যাভ টু অলসো থিঙ্ক অন আওয়ার ওন স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, যে সেটা যাতে আপনার খর্ব না কোনোভাবে হয়, কম্প্রোমাইজ না হয়, ইনোসেন্ট বর্ডার মালামাল যাবে। একটা হয়তো এমন একটা সিচুয়েশন হতে পারে যখন আমাদেরকে চিন্তা করতে হবে যে হোয়াট ডু উই ডু, কারণ আশেপাশের বা যেটা বললাম আগে যে জিও পলিটিক্যাল ইস্যুগুলো কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে আমরা আমাদের অজান্তেই আমরা তো ড্র্যাগড ইন হয়ে যেতে পারি। আমি সেটা বলছি, আজকে না হয় কালকে না ড্র্যাগড ইন হতে পারে। আমাদের ইচ্ছা নাই, কিন্তু এমন একটা সিচুয়েশন হতে পারে যে আমরা এর ভিতরে পড়ে গেলাম। সেই জায়গাতে আমার মনে হয় আশা করি আপনাদের আরো মনে হয় হুমায়ুন কবির 1 মিনিটে একটা কথা বলতে চাচ্ছি। না, আমি বলছি যেমন আমিও মনে করি যে এই কানেক্টিভিটির ইস্যুটাকে ব্রডার কনটেক্সট থেকে দেখতে হবে। যেমন আমরা কিন্তু মিয়ানমার, ভারত এবং থাইল্যান্ডের যে রাস্তা, এর সাথে সংযুক্ত হতে আগ্রহী। ভারত কিন্তু ওখানে আমরা বলেছি সেটুকুই উল্লেখ করেছি, তারা কিভাবে সাহায্য করবে কি করবে সেটা উল্লেখ নাই। কাজে এই ব্যাপারটা কিন্তু আমরা এটা জাস্ট ফ্ল্যাগ করে রাখতে চাই। থ্যাংক ইউ সো মাচ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এবং ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল অফিসার ডক্টর সাখাওয়াত হোসেন, আপনাদের দুজনকেই স্টুডিওতে সশরীরে আসার জন্য অনেকদিন পরে। প্রিয় দর্শক, শেষ করছি এই সময়। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পর অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নেবেন। কোভিডের ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গুর ব্যাপারে সতর্ক থাকুন, মাস্ক পরুন, ভিড় এড়িয়ে চলুন যথাসম্ভব। ভালো থাকুন।